বলতে হবে যে ডক্টর ইউনূসকে সাধারণ মানুষ শ্রদ্ধা করে, কিন্তু উনি শাসন করতে পারছেন না। শাসন করতে পারবেন না কেন? ওনার তো গায়ের জ্বরের দরকার নাই। হি মাস্ট হ্যাভ দি স্ট্রং ডিটারমিনেশন। ওনার দৃঢ়তা থাকতে হবে যে আই ওয়ান্ট দিস। ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, দুইজন বিজ্ঞ আলোচক ওনারা খুব সুন্দর করে বলেছেন। তবে এখানে আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই যে $29 মিলিয়ন, যেটা আমার প্রিয় বন্ধু মঞ্জু ভাই বললেন, যে এটা আমেরিকার কনটেক্সটে এটা আহামরি বড় কোনো একটা ফান্ড না। আবার আমরা যেটা বলছি সেটা হলো যে হয়তো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, গবেষণা, এটার থেকে তো একটা ধারণা জন্ম নেয়। সেই ধারণার উপরে আমরা আলোচনা শুনলাম। তবে আমি সরকারের গত এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ের কিছু খবরাখবর জানি, যেটা বিভিন্ন মন্ত্রণালয় তারা কিছু আউটসোর্সিং কাজ করতো এই এনজিওদের, বিভিন্ন এনজিও থ্রু দিয়ে। তাদের চাকরিও নাই এই ফান্ড বন্ধ হওয়ার জন্য। আর আরেকটা কথা এখানে একটু বলি, যে দুইজনের কথা বলেছে, তো সেই দুইজন কে হতে পারে না হতে পারে সেটা তো অনেক তদন্তের বিষয় হতে পারে। একথা আমাদের মনে রাখতে হবে যে সরকারের একটা ইআরডি ডিভিশন, এক্সটার্নাল রিসার্চ ডিভিশন আছে, যে একটা টাকা এনজিও আনবে সেটা কিছু নিয়ম কানুন আছে, তাদের মনিটরিং সেল আছে, সরকারের পারমিশন নিয়ে সেটা যাচাই বাছাই করে তারা আনে কোন কোন খাতে খরচ হবে। এটা সরকারকে বিস্তারিত একটা আপনার প্রোফাইল দিতে হয়, তারপরে টাকাটা ছাড় হয়, পাইপলাইনে থাকে, তারপরে আসে। শুধু আমাদের না, এর পাশাপাশি আমি একথাটা একটু উল্লেখ করতে চাই, ট্রাম্প এক কথায় শুধু আমাদের না, ভারতেরও অনেক কিছু এই ধরনের এইডসের যে টাকা আসতো সেটা বন্ধ করেছে। তা সারা বিশ্বে আমি যেটা ব্যক্তিগতভাবে ট্রাম্পের ক্যারেক্টারটা অ্যানালাইসিস করি, সে একটু শুধু আমেরিকান ইন্টারেস্টটাকে সর্বদা আগেই রাখতে চায়। সেই জায়গা থেকে কতটুকু কাকে দিবে কতটুকু না দিবে সেটা একটা অন্য অধ্যায়, অন্য আলোচনায় আমরা আসতে পারি। তো এটা অনেক বড় ইস্যু আমার মনে হয় না। এটা হয়তো ভবিষ্যতে জনমনে যদি এই ধরনের স্পেকুলেশন আসে যে এই টাকাগুলা কোথায় খরচ হলো, কে নিল, কার থ্রুতে নিল, হয়তো ভবিষ্যতে সেটা প্রতীয়মান হবে, পরিষ্কার হবে। এখন আসি মূল যে আমরা সংকটে আছি, আইন শৃঙ্খলার। আইন শৃঙ্খলার কথা যেটা বাদল ভাই বললেন, শ্রদ্ধেয়, উনি সঠিক বলেছেন। তবে আমি কিছু কারেকশন এর সঙ্গে অ্যাড করি। সেনাবাহিনী আছে একটা উপজেলায়, হয়তো তারা একটা ক্যাম্প করে, একটা প্লাটুন বা একটা প্লাটুন প্লাস তারা অবস্থান করে, আর সমগ্র এলাকা মাঝে মধ্যে পেট্রোলিং এ যায়। আর যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগগুলা তারা খতিয়ে দেখে। আর পুলিশের কথা একটু বলতে হয়, মঞ্জু ভাই যেটা বলেছিল এটা সর্বপ্রথম আমিই বলেছিলাম ওই একই কথা, যে ইমিডিয়েটলি আমাদের অনেক বেকার যুবক আছে, তাদেরকে ইমিডিয়েটলি পুলিশে ঢুকানো হোক। কারণ পুলিশ যা আছে এর টোটালি একটা লিগ পুলিশ ছাড়া আর কিছুই না, একদম সর্ব অবস্থায়। আপনার এনএসআই, আমার অনেক সহকর্মী ওখানে জব করে, প্রধান থাকে। আমি একটা কথা বলি যে এই দেখেন, এমনকি প্রশাসনিক কাজে, অর্থাৎ অ্যাডমিন ক্যাডারে বা অন্যান্য কোনো ক্যাডারে যদি কেউ কোয়ালিফাই করে, তার যখন ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশনে কোড ওয়ার্ড, যে মানে জামাত, এ মানে আওয়ামী লীগ, বি মানে বিএনপি, এই ধরনের একটা কোড পাঠিয়ে দিত। ওইটা দেখে তাদেরকে বাদ দিয়ে দিত। এটা ওপেন সিক্রেট। এখন যারা আছে, চাকরিতে আছে, চাকরির বাইরে আছে, তারাও মুখ খুলছে যে হ্যাঁ এরকম ব্যাপার ছিল। তো এরকম একটা জায়গা থাকলে
এমন একটা বিপ্লব, এখন অনেকে বলে অভ্যুত্থান, অভ্যুত্থান এটা আমার মনে হয় যে একটা স্বাভাবিক ঘটনা। সেটা হচ্ছে জনগণ চাইলো না সরকারকে, আর আমার বাদল ভাই যে উন্নত দেশে আছেন সেখানে এমনকি যদি কেউ বাম হাত উঠায় তারা তাদের আত্মমর্যাদার জন্য বলে যে হেয়ার বাই আই রিজাইন। আমাদের তো ঝেঁটিয়ে এদেরকে নামানো যায় না, এত বড় বেহায়া, এরা মানুষ খুন করে। জি, জনাব মেজজুলুর রহমান, আপনাকে শুনতে পাচ্ছি না। লাইনটা কেটে গেছে মনে হয়। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। ওহো। আহ, আপনার কোন লাইট কি আছে? সরি। আপনাকে দেখা যাচ্ছে না, কোনো লাইটের ব্যবস্থা আছে? হ্যাঁ, দেখে লাইটটা ধরতে দেখে। হ্যাঁ, আমাকে একটু দেখা যায়, দেখে একটু লাইটটা কাছে আনো। লাইটটা দেখি আমার মুখের উপরে। হ্যাঁ, ধর। তো আমি যেটা বলছিলাম যে এরা এতই বেহায়া, এদের তো এই রাজনীতি যারা করে এদের দেখেন দৃশ্যমান। এই মঞ্জু ভাইয়ের আমি যখনই টক শোতে যাই এটা তুমুল একটা স্বাস্থ্যকর বিতর্ক আমরা সৃজন করি। এই একটাই কারণে যে আমাদের লাইন অফ থট হচ্ছে ওই একটাই, যে হুম। এদের দৃশ্যমান আয় রোজগার কার কি আছে। আপনি হুম। তাকায় দেখেন, জিজ্ঞেস করেন যে ভাই তুমি যে এই সাহেব হয়ে চলো, তোমার হুম। আয় রোজগারটা কি, তোমার সংসার কোথায়, কিভাবে চলে, কোনো কিছু খুঁজে পাবেন না। সবকিছু আপনার প্রত্যক্ষ পরোক্ষ সাদাবাজি, আর কিছুই না। ওই বাদল ভাই দেখলো, সালামালাইকুম বাদল ভাই কেমন আছেন, দেশের জন্য কাজ করতে চাই, অনেকদিন পরে আমেরিকা থেকে আসছেন, তো একটা চেক দিয়ে যান তাহলে। ও ঠিক আছে, তোমার তো অনেকদিন দেখি না, ভালোই করতেছো, আচ্ছা ঠিক আছে কত দিব, দেন আপনি 5 লাখ দিয়ে যান। তো ঠিক আছে, তুমি 2 লাখ টাকা নাও, দেখ কেমন কাজ করো, আমি আমেরিকায় যাই, যাওয়ার পর যোগাযোগ করো, ওখানে যে পাঠাবো। অনেস্টলি স্পিকিং এই হচ্ছে কাজ। আমাদের পুলিশ, আহ, আমাদের সেনাবাহিনী, আমি পরে আসছি পুলিশ নিয়ে যেহেতু কথা হয়েছে, এবং ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার, মানে বাদল ভাই তো হাফ আর্মি, ওনার ফ্যামিলির অর্ধেক হচ্ছে ব্রিটিশ আমল থেকে রয়্যাল ব্রিটিশ আর্মির, সুতরাং ওনার রক্ত সেনাবাহিনীর সবকিছুই আছে। হুম। এখন কথা হলো সেনাবাহিনীর একটা ভূমিকা আমার মনে হচ্ছে যে তারা কোনো দুর্নাম কাঁধে নিতে চাচ্ছে না। সেটা কেমন? হুম। আমরা যদি হার্ড লাইনে যাই, এর পরবর্তীতে যারা ক্ষমতা আসার মতো সম্ভাবনা তৈরি করেছে বা আছে, তাহলে কি হবে, যে তারা এসে আবার আমার ময়নীয় অবস্থা করে কিনা, এই রাজনীতিবিদরা কিনা করতে পারে। এরা তো যে কোনো সময় এক হয়ে সবকিছু করতে পারে। হুম। তার ভিতরে একটু বলি, এই আইন শৃঙ্খলার কথা এ কারণে আমি বলছি যে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা তো প্রয়োগ নাই। আপনি বলেন, যেটা মঞ্জুর ভাই বললো যে উনি স্যালুট করতে চাচ্ছেন প্রতিটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের, ওরা যদি সৎ হয় সামনে নিয়ে আসেন। স্যালুট তো দূরের কথা, এই যে ৬২,০০০-এর মতো শিক্ষক নিয়োগ দিয়েছে, যাদের সমস্ত সনদ ভুয়া, আর এর সবগুলো হচ্ছে আওয়ামী লীগের কোন না কোন লেভেলের দলের নেতা, পাতি নেতা, হাফ নেতা, সিকি নেতা। তারপর প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সব জায়গায় এই লীগের প্রেতাত্মা এখনো রয়েছে। প্রথমেই নেমে শ্রীকান্তের মতো ব্যাটিং শুরু করা উচিত ছিল। এটা কি টেস্ট ম্যাচ হচ্ছে? নো, এই যে ওয়ান ডে ম্যাচ, T20। যে অবস্থা হয়েছে, মানুষ তো দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনা করার আগে আমি একটা কথা সামনে রেখে দিতে চাই, সেটা হলো যে কখনোই পৃথিবীর কোথাও কেউ বলে নাই যে আদর্শিক আইন শৃঙ্খলা তারা হুম। পেয়েছে। কিছু না কিছু ব্যত্যয় থাকে, বিধায়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়োগ হুম। করা হয়, তাদেরকে অর্থ দেওয়া হয় রাজকোষ থেকে। কিন্তু আমাদের তো একটা পারমিজেবল লেভেলে যেতে হবে, অ্যাকসেপ্টেবল লেভেলে যেতে হবে। আমি বলি না যে একদম শূন্য তারা নিয়ে আসবে, কিন্তু এখন যেটা হয়েছে এই সরকারের, আমি আমার বন্ধুর কথা ধরে বলবো যে এদের ক্ষমতা বা সাহস, যাই উনি বোঝাতে চেয়েছেন, আমি হুম। তো
এই যদি শক্তির কথাই বলেন, শক্তি দুই রকম আছে। একটা হচ্ছে বাদল ভাই আপনি বলছেন যে লেজিটিমেট যে পাওয়ারটা ও একটা শক্তি, আরটা হচ্ছে মাসল শক্তি। আমরা বিএম এর মিলিটারি একাডেমিতে সেকেন্ড টার্মে বক্সিং রক্তাক্ত হয়ে যেত, আমাদের এটা কম্পালসারি। তো এই সরকারের তো আমি মনে করি লেজিটিমেট একটা সাপোর্ট এই দেশের 100% লোকের আছে, তাহলে তারা এক করতে পারছে না কেন? এক করতে পারছে না, তাহলে এই সমালোচক আমার বন্ধু উনি বলেছেন, তাহলে কি কেউ এই শস্যের ভিতরে ভূত কি রয়ে গেল সেইটাকে কি আমরা খেতাতে পেরেছি কিনা, তারাই থেকে কি ডাউন করেছে কিনা? এই যে দেখেন যত রকমের, এই যে বললাম যে ডোনাল্ড ট্রাম্প যে $29 মিলিয়ন বন্ধ করেছে, তার জন্য আউটসোর্সিং যাদেরকে জব দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় সরকার কাজ করাতো তাদেরকে এক করে ফেলছে, তাদের দিয়ে আন্দোলন করে গেছে। এই সচিবালয় ঘেরাও, সেখানে বলছে কি আমাদেরকে পার্মানেন্ট করে নিতে হবে, অথচ তাদের যখন দিয়েছিল চুক্তিভিত্তিক যে ভাই এটা কিন্তু এইভাবে তোমাদের ওই ফান্ড আসবে সেটার উপরে কাজ করানো হবে। এখন যেহেতু এসব বন্ধ হয়ে যাচ্ছে, তারা আন্দোলনে আছে। তা কেন? আমি আগে বলেছি ভ্যানালারা কোথা থেকে আসলো, তারপরে দেখুন আমাদের একটা মাইনরিটি গ্রুপ, তারা কোথা থেকে আসলো। সবকিছু একটা সূক্ষ্ম পরিকল্পনা। তাও কি এখন মঞ্জু ভাইয়ের মতো বলতে হবে যে ডক্টর ইউনূসকে সাধারণ মানুষ শ্রদ্ধা করে কিন্তু উনি শাসন করতে পারছেন না? শাসন করতে পারবেন না কেন? ওনার তো গায়ের জ্বরের দরকার নাই। হি মাস্ট হ্যাভ দি স্ট্রং ডিটারমিনেশন, ওনার দৃঢ়তা থাকতে হবে যে আই ওয়ান্ট দিস। এক আলোচক বন্ধু উনি বলেই ফেললেন যে উনি তো দেখছেন, উনি গবেষক মানুষ, উনি খালি দেখেন না, উনি আবার একজন যোদ্ধাও। উনি একজন মন্ত্রীর সাথে, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীর বান্ধবী, সেই মন্ত্রীর সাথে যুদ্ধ করে বহুত দিন টিকেছে। এখনো যে মঞ্জু ভাই আপনি জীবন নিয়ে বেঁচে আছেন, এই জন্য আল্লাহর কাছে রহমত। অনেক ধরনের হুঙ্কার আপনার উপর দিয়ে গেছে, আমরা জানি সবাই। এই সেই ব্যক্তি যখন বলছে যে আমি তো দেখছি ধীরে ধীরে দেশ মার্শাল্লাহর দিকে চলে যাচ্ছে, এটা তো আমাদের কারোর জন্য সুখকর নয়। আবার সঞ্চালক সাগর সাহেব আপনি বললেন জামাত বলে ফেলছে স্থানীয় সরকার নির্বাচন আগে। আমরা এটা নিয়ে দ্বিতীয় সেগমেন্টে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করব, কিন্তু আপনি আপাতত মনে করছেন আসলে আমরা এই জায়গায় মোটামুটি সবাই পুলিশ ঐক্যমত। অ্যাকশনে যাচ্ছে না, তাদেরকে বাধ্য করতে হবে, ছাঁটাই দিতে হবে। গতকালকেও দেখলাম প্রশাসনের প্রায় 200-250 অফিসার ছাঁটাই দিয়েছে, যারা ডিসি ছিল, ইউনো ছিল, বা এরকম আরো কিছু কিছু আছে সুযোগ সুবিধা ভোগ করেছে, তাদেরকে ছাঁটাই দিয়েছে। শুধু তাই নয়, এখানে আরো পিক অনেক এন্ড চুজ আছে, আমি দেখেছি। হ্যাঁ, রয়েছে, প্রশাসনে আরো আছে, বিভিন্ন যে শিক্ষা ক্ষেত্রে বলেন, রাজনীতিতে বলেন, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই যে মঞ্জু ভাই যেটা বলছে, এখন তো আওয়ামী লীগ নাই, এটা সত্য কথা। আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে। গতকালকে দেখেছেন জামালপুরে সম্মেলনে আওয়ামী লীগের নেতা 200, 300, 500 লোক নিয়ে বিএনপি নেতা সমর্থনে সেখানে হাজির হয়েছেন। এগুলা কিসের সিগনাল? তলে তলে সব আতাত করা যে আমরা ক্ষমতা যাই, পরবর্তীতে হয়তো তোমাদের কিছু ছাটপাট করে কিছু সিট মিট ভাগাভাগি করা যাবে কি যাবে না। এখন একমাত্র এই ছাত্ররাই যেভাবে সামনে এগোতে চাচ্ছিল, একটা সংস্কার দরকার। সেই সংস্কারের দিকে যেতে গেলেই আমাদের বুড়া রাজনৈতিক দলগুলা তারা সংবিধানের দোহাই দেয়, তারা ওই ম্যান্ডেটের দোহাই দেয়। আর ম্যান্ডেট তো দেশের সব মানুষ একসাথে, যেখানে দেশের একটা সরকার দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এটা নাই। বাদল ভাই আপনি তো আরো জ্ঞানী মানুষ, কোন দেশের বাইতুল মুকাররমের মসজিদের ইমামও পালাইছে সরকারের সাথে, এমপি পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত কিছু নাই। আর বাকি রেজগি যেগুলো আছে সেইগুলা বিএনপির সাথে আঘাত করে মিল মিলাপ করে তারা চলছে। চাঁদাবাজি ঠিকই চলছে, কারা চাঁদাবাজি করে এটা আমরা জানি না, এটা একদম পরিষ্কার, কেউ তো ঠেকাতে পারছে না। এখন ঠেকাতে হবে এই যে ছাত্র যারা, এই ছাত্র এদের সাথে একটা কথা বাজারে চাউর আছে যে জামাত কি তাহলে এই বৈষম্য বিরোধী এদের সাথে আঘাত করে এরা কি ক্ষমতার সিঁড়ি দেখছে কিনা, আর বিএনপি কে ক্ষমতার বাইরে অপোজিশনে রাখার মতো কোন রাজনৈতিক কৌশল কিনা। আবার বিএনপিও ঠিক একইভাবে যা এই
বৈষম্য বিরোধী বা জামাত বলছে, বিএনপি বলছে যে না, আগে পার্লামেন্ট নির্বাচন হতে হবে, কারণ তারাই এটা করবে। আমি আগেও একবার বলেছি, এই আইনটা বিএনপি কেন ঘোষণা করে না,